আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 10 অর্থাৎ রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার আমরা 10 নম্বর স্কুলটা সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ক্লাস 10-এর প্রত্যেকটা ছাত্রছাত্রী আজকে আমরা ক্লাস 10-এর 10 নম্বর স্কুল মানে 10 নম্বর মডেল কোশ্চেন পেপার রায়ান মার্টিন সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিওটি উপকৃত হবে। চলে এসো, দেখো সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? সোলার কুকার কাজ করে আমরা বলবো অবলোহিত রশ্মি। তারপর দেখো 8 গ্রাম অক্সিজেনের গ্যাসের অবস্থার সমীকরণ আমরা বলবো পিভি সমান RT/4। পিভি সমান RT/4 হবে। কি করে হচ্ছে একটু দেখে নাও। পিভি সমান nRT, তাহলে পিভি সমান n মানে আমরা বলবো W/m, এটা RT। তাহলে পিভি সমান আমরা ডব্লুর মান বলবো 8 আর অক্সিজেনের মোলার ভর বলবো 32, এটা RT বলবো। তাহলে পিভি সমান আমরা বলবো 1/4 RT। তাহলে আমরা কোনটা বলবো? 1/4 RT। তো এটা আমরা দেখে নাও। তাহলে আমরা বলবো, তাহলে অপশান বি বলবো, অপশান বি। তারপর দেখো গ্যাসের অণুর কোনো গ্যাসের অণু অক্সিজেন অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী, তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? আণবিক গুরুত্ব বার করার নিয়ম হলো যে এখানে যে 32 ছিল সেই 32-এর সঙ্গে 1.5, মানে এখানে দেখো এই অক্সিজেনের যে আণবিক ভর তার সঙ্গে 1.5 গুণ করলে কত আসছে সেটা 48। তাহলে অ্যান্সার হবে 48। তা কঠিন তরল গ্যাস এর প্রসারণ গুণাঙ্ক বলা আছে। মনে রাখতে হবে কঠিনের সবচেয়ে কম, তারপর তরল, তারপর গ্যাসের। তা কঠিন তরল গ্যাস বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎ বিম্ব তৈরি করতে পারে, এটা আমরা বলবো অবতল দর্পণ। যদি একটি বস্তুকে উত্তল লেন্সের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে প্রতিবিম্বের আকার কী হবে? অবশ্যই বৃদ্ধি পাবে। তারপর দেখো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার সমান আমরা জানি পি সমান আইভি। পি সমান আইভি আমরা জানি। তাহলে এখানে আই সমান আমরা বলবো P/V। আই মানে প্রবাহ মাত্রা, যাকে আমরা অ্যাম্পিয়ার এককে প্রকাশ করতে পারি। এখানে পি মানে ক্ষমতা, ক্ষমতার একক হলো ডব্লিউ। আর ভি এর একক আমরা কি বলবো? ভোল্ট বলবো। তাহলে অ্যাম্পিয়ার সমান ওয়াট/ভোল্ট। দেখো এখানে আছে ওয়াট/ভোল্ট, তাহলে অপশান ডি হবে। তারপর দেখে নাও ডায়নামো বা জেনারেটর যে নীতিতে কাজ করে সেটা হলো তড়িৎচুম্বকী আবেশ। তাহলে ডায়নামো বা জেনারেটর যে নীতিতে কাজ করে সেটা হলো তড়িৎচুম্বকী আবেশ। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণ হলে পারমাণবিক সংখ্যা কী হবে? 1 বৃদ্ধি পায়। তাই তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু সংখ্যা 1 বৃদ্ধি পায়। তারপর দেখে নাও পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলের প্রাথমিক ধর্ম, এটা প্রকাশ করেন, সেটা হলো মোজলে। N2 অণুতে মোট সমযোজী ইলেকট্রনের সংখ্যাটা বলবো 6টা। দ্বিবন্ধন 3 × 2 মানে 6 হবে। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণ। দেখে নাও তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট এবং ফ্লুসপার এগুলো মেশানো থাকে। কোনটি মানে ক্রায়োলাইট ফ্লুসপার কার সঙ্গে মেশানো থাকে? সেটা হলো আমরা বলবো অ্যালুমিনিয়ামের সঙ্গে মেশানো থাকে।
অয়েল অফ ভিট্রিয়ল আমরা কিন্তু H2SO4 কে বলবো, অয়েল অফ ভিট্রিয়ল আমরা কিন্তু H2SO4 কে বলবো। বিমানের কাঠামো তৈরি করতে ব্যবহার করা হয়, সেটা হলো ডুয়ালুমিন। তারপর দেখে নাও প্রদত্ত কোন গ্রুপটি অ্যাসিটন। অ্যাসিটন আমরা অপশান ডি বলবো, সিও। অ্যাসিটন হলো সিও থাকবে। তারপর দেখো ওজোন স্তরে অক্সিজেন বিয়োজনে ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা বলতে বলছে। দেখে নাও এনোর ভূমিকা কী হয় ভালো করে দেখে নাও। এটা NO + O3 সমান NO2 + O2। আবার দেখো NO2 + O ইউভি রশ্মির প্রভাবে NO + O2। তাহলে এইভাবে কিন্তু ওজোন স্তরটা বিয়োজিত হচ্ছে। তাহলে আমরা পেজ নাম্বার 4-এ পেয়ে যাব। তারপর দেখে নাও বায়োফুয়েলের মূল উপাদান আমরা বলবো মিথেন। সৌরকোষে আমরা ব্যবহার করি সিলিকন, SI। সৌরকোষে যে ব্যবহার করার নাম হলো সিলিকন। ড্যাশ তাপমাত্রায় অণুগুলোর গতিশক্তি শূন্য হয়, পরম শূন্য তাপমাত্রায় বা -273°C তাপমাত্রায়। বয়েল সূত্রে ধ্রুবক কি গ্যাসের ভর এবং তাপমাত্রা। কে ওয়াট টু দি পাওয়ার -1 এটা কোন রাশির একক, আমরা বলবো তাপীয় রোধের SI একক। স্টিল ল্যাম্পে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। ABCD এদের মধ্যে দেখো প্রতিসরাঙ্ক বলা আছে। কার বেগ সর্বাধিক, মনে রাখবে যার প্রতিসরাঙ্ক কম তার বেগ সর্বাধিক। প্রতিসরাঙ্ক কম দেখো সি এর দেখো 1.6, তাহলে বেগ হলো সর্বাধিক হবে। আর যার প্রতিসরাঙ্ক বেশি, এটা 2.8, মানে এর মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি, তাহলে বেগ সবচেয়ে কম হবে। তাহলে আমরা আলোচ্য প্রশ্ন উত্তর হবে সি। জলের মধ্যে থাকা দেখে নাও। তারপর দেখো জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ অবতল লেন্সের মতো কাজ করে। তড়িৎ পরিবাহী এসেকে আমরা বলবো মৌ। এটা বলবো মৌ বলবো বা রোধের অনন্যক বলবো। তারপরে 1 ওয়েবার সমান ড্যাশ ম্যাক্সওয়েল। 1 ওয়েবার সমান 10⁸ ম্যাক্সওয়েল। দেখো এসি ডায়নামোতে স্লিপ রিংয়ের পরিবর্তে ডিসি ডায়নামোতে কি ব্যবহার করা হয়। দেখে নাও এখানে দেখো এসি ডায়নামোতে আমার স্লিপ রিং থাকে, আর ডিসি ডায়নামোতে এটা হলো 6টি অর্ধবৃত্তাকার ধাতব রিং। আমরা বলবো কি রিং বলবো, অর্ধবৃত্তাকার ধাতব রিং বললেও হবে। তাহলে লেখো অর্ধবৃত্তাকার ধাতব রিং, এটা লিখছি না, এটা পেজ নাম্বার 81-তে তোমরা পেয়ে যাবে। এটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার 81। তারপর কোন নিউক্লিয়াসটি N/P এর অনুপাত কম হয়, এটা C14। তারপর দেখো এই যে A14S18 আধুনিক পর্যায় সারণী কোন পর্যায়ে কোন শ্রেণী থাকে, এটা তৃতীয় পর্যায় শূন্য শ্রেণী। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয় তরল কঠিন মৌলগুলি অবস্থান করে, আমরা বলবো 17 নম্বর শ্রেণী। সত্য মিথ্যা বলতে বলেছে পর্যায় সারণীর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এটা আমরা কি বলবো মিথ্যা বলবো। তারপর দেখে নাও
সাধারণ উষ্ণতায় তরল রূপে ব্যবহৃত একটা সমজীব পদার্থের নাম, সেটা হলো জল। তারপর দেখো এর বন্ধন দেখা যায়, বন্ধন হলো এটার বন্ধন হলো তড়িৎযোজী বন্ধন। লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ হিসাবে আমরা জিঙ্ক সালফেট ব্যবহার করি। NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে Cl2 গ্যাস উৎপন্ন হয়, না এখানে হলো অ্যানোডে Cl2 গ্যাস, ক্যাথোডে নয়, অ্যানোডে Cl2 গ্যাস উৎপন্ন হয়। তারপর দেখো NaOH ক্ষারীয় হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে কয়েক মোটা সোডিয়াম নাইট্রোফুসাইড দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ কী হয়ে যাবে? বেগুনি হবে। স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম আমরা বলবো V2O5 বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বলবো। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুর নাম, সেটা অ্যালুমিনিয়াম বলবো, কপার বলবো, L এবং Cu। উদাহরণ সহযোগে দেখো আকরিকের সংজ্ঞা দিতে হবে, দেখে নাও। দেখে নাও আকরিক, দেখে নাও আমরা এটা 132 পেজে পাবো। আকরিক যে সমস্ত খনিজ সহজে এবং লাভজনক উপায়ে উচ্চ মানের ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলবো, যেমন বক্সাইট বলবো। এটা আমরা 132 পেজে পাবো। তারপর চলে এসো নিষ্ক্রিয় লোহা কাকে বলে, দেখে নাও। নিষ্ক্রিয় লোহা গাঢ় নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে লোহার ওপর আয়রন অক্সাইড যৌগের আস্তরণ পড়া লোহাকে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় করে দেয়, এই লোহাকেই আমরা নিষ্ক্রিয় লোহা বলবো। তারপর দেখে নাও এটা হলো CH3CH2OH, এটা বলবো 2-মিথাইল প্রোপানল বলবো। একটি জৈব অবিশ্লেষ্য পলিমারের নাম, জৈব অবিশ্লেষ্য পলিমার আমরা বলবো পলিথিন বলবো, PVC বলবো, এগুলো সব হলো জৈব অবিশ্লেষ্য পলিমার। তারপর দেখে নাও ওজোন স্তর ধ্বংস হওয়ার কারণগুলি আলোক রাসায়নিক বিক্রিয়া সহ লিখতে বলছে, দেখে নাও। এইটা আমরা বলবো 220 থেকে 330 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি ওজোন স্তরকে ধ্বংস করে। O3 ইউভি রশ্মির প্রভাবে 220 থেকে 340 ন্যানোমিটার যখন তরঙ্গদৈর্ঘ্য প্রবেশ করবে তখন O2 হবে প্লাস O হবে, সেই O3 প্লাস O থেকে 2O2 উৎপন্ন হবে। এভাবেই কিন্তু ওজোন স্তর ধ্বংস হচ্ছে। তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত বলবো, উত্তরটা পেয়ে যাব। এটা আমরা পাবো 3 নাম্বার। এটা হলো ভট্টাচার্য ব্রাদার্স, এই বইয়ে আছে, ভট্টাচার্য ব্রাদার্স এই বই 3 নম্বর পেজে আমরা পাবো। তারপর দেখো এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন এবং 4 লিটার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অণুর সংখ্যা, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন এবং 4 লিটার কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যার অনুপাত বার করতে বলছে, দেখে নাও। 3.2 ভালো করে দেখে নাও। 3.2 তাহলে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসে অণু আছে, আমরা বলবো অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা Na দ্বারা প্রকাশ করব। অণু আছে Na, মানে অ্যাভোগাড্রো সংখ্যাটা। তাহলে 1 লিটারের মধ্যে অণু আছে কত? এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা বাই 22.4 লিটার, এটা পেয়ে গেলাম। তারপর চলে এসো, এটা হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে 22.4 লিটার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণু আছে কত? অ্যাভোগাড্রো সংখ্যা। এখানে 1 লিটার
এর মধ্যে অণু আছে কত, সেটা অ্যাভোগাড্রো সংখ্যা বাই 22.4 লিটার। আর এখানে আমরা কত বলবো, 4 লিটার বলবো। 4 লিটার গ্যাসে কার্বন ডাইঅক্সাইড অণু আছে। এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 4 বাই 22.4। তাহলে এখানে হলো, তাহলে নির্ণীয় অণুর সংখ্যার অনুপাত। তাহলে নির্ণীয় অনুপাত আমরা কি বলবো, নির্ণীয় অনুপাত আমরা বলবো, প্রথমে ছিল অ্যাভোগাড্রো সংখ্যা বাই 22.4 লিটার বাই, এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 4 বাই 22.4 লিটার। এটা হলো কাটাকুটি করলাম, তাহলে এনে এটা হলো 22.4 লিটার ইন্টু 22.4 লিটার বাই এটা এনে ইন্টু 4। তাহলে 22 কেটে গেল, এনে কেটে গেল, তাহলে 1/4, এটা হলো 1/4, তাহলে 1:4। তাহলে অ্যান্সার হবে অবশ্যই 1:4 আমরা বলবো, অ্যান্সারটা হবে 1:4। তারপর দেখে নাও আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। দেখে নাও আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, ভালো করে দেখে নাও। অর্থাৎ দেখে নাও এটা হলো আদর্শ গ্যাস PV = nRT সমীকরণ মেনে চলে, বাস্তব গ্যাস PV = nRT সমীকরণ মেনে চলে না। দেখে নাও আদর্শ গ্যাসের যে অণুগুলোর যে আয়তন অগ্রাহ্য করা হয়, বাস্তব গ্যাসের অণুগুলোর আয়তন অগ্রাহ্য করা হয় না। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করে না, বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করে। এটা আমরা সহায়িকায় 54 পেয়ে যাব, সহায়িকায় 54 পেজে পেয়ে যাব। তারপর দেখো আলোকরশ্মি বিজয়ের মধ্য দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখে না, এটা চ্যুতিকোণের সমীকরণ ডেল্টা সমান আমরা কি বলবো, I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে চ্যুতিকোণের পরিমাণ দেখো I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে এই যে চ্যুতিকোণের মানটা নির্ভর করে আপাতিত রশ্মির ওপরে, চ্যুতিকোণের মানটা নির্ভর করবে নির্গমন রশ্মির ওপরে, আর এটা নির্ভর করবে প্রিজম কোণের ওপরে। তাহলে তিনটে বিষয়ের উপর নির্ভর করবে। নাম্বার 1 একটা আপাতন কোণের ওপরে, নাম্বার 2 নির্গম কোণের ওপরে, আর নাম্বার 3 প্রিজম কোণের ওপর নির্ভর করবে। 3.4 চলে এসো। 3.4 একটি বাল্বের রেটিং এর অর্থ কি। একটি বাল্বের রেটিং দেখো 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কি দেখো, একটি বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট বলতে বোঝায় বাতিটির দু প্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। এটা আমরা বলবো পেজ নাম্বার 73-এ বলবো, 73-এ বলবো। দেখে নাও লুইস ডট গঠনের মাধ্যমে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন। এটা তোমরা অনেকটা পেজ নাম্বার 106, অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেভাবে আছে অনেকটা ওইরকমভাবেই হবে ক্যালসিয়াম ক্লোরাইড, তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো চলে আসছি আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় কেন। দেখুন আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। দেখো আয়নীয় যৌগের কেলাসে অসংখ্য ক্যাটায়ন অ্যানায়ন উপস্থিত থাকে। এই বিপরীত তড়িৎধর্মী আয়নগুলো তীব্র স্থির তাড়িতিক কুলম্বীয় বলের প্রভাবে বল কাজ করে, ফলে আয়নীয় যৌগের কেলাস ঘন সন্নিবিষ্ট থাকে। ফলে আয়নীয় যৌগের কেলাস থেকে আয়নগুলিকে বিচ্ছিন্ন করার জন্য প্রচুর পরিমাণে তাপশক্তি প্রয়োজন হয়, এই জন্যই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। এটা আমরা পেজ নাম্বার
এটা আমরা সহায়িকায় পেজ নাম্বার 320, এটা সহায়িকায় পেজ নাম্বার 320 বলবো। H2SO4 দ্বারা অম্লকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠানো হলো, বিক্রিয়া লিখতে বলছে এবং H2S এর কোন ধর্ম প্রমাণ হবে। দেখে নাও, আমরা এটা লিখবো। দেখো, অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটে কমলা দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস পাঠালে ডাইক্রোমেটকে বিজারিত করে সবুজ বর্ণে ক্রমিক লবণে পরিণত হয়। তাহলে বিক্রিয়াটা লিখে দেবো। এখান থেকে প্রমাণিত H2S এর বিজারণ ধর্ম, এটা পেজ নাম্বার 123 পাবো। তারপর দেখো, অ্যামোনিয়া অক্সিজেন মিশ্রণকে 700 তাপমাত্রায় তারজালির উপর দিয়ে চালনা করলে কি ঘটবে, দেখে নাও। আমরা সেই যে অসওয়াল পদ্ধতির প্রথম স্টেপটা আমরা লিখব। এখান থেকে এটা লিখলে উত্তর পেয়ে যাব। তাহলে প্রথম স্টেপটা অসওয়াল পদ্ধতির, এটা 126 পেজে পাবো। তারপর দেখো 3.8-এ দেখে নাও, সমুদ্রগামী জাহাজে ইস্পাতের খোলের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করা থাকে কেন, দেখে নাও। 14 প্রশ্নটা দেখে নাও, 14 প্রশ্ন উত্তরটা আমরা এটা লিখে ফেলবো। সমুদ্রগামী জাহাজের তলদেশে ভূগর্ভস্থ লোহার পাইপকে মরচে পড়ার থেকে রক্ষা করার জন্য এর সাথে অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু ম্যাগনেসিয়াম ব্লক সংযুক্ত করা হয়। এক্ষেত্রে লোহা ক্যাথোড এবং ম্যাগনেসিয়াম অ্যানোড হিসাবে কাজ করে, সমুদ্রের জল তড়িৎ বিশ্লেষ হিসেবে কাজ করে। ধাতুর সক্রিয়তা সারিতে ম্যাগনেসিয়াম অবস্থান করে এফির ওপরে, তাই ম্যাগনেসিয়াম তড়িৎ ধনাত্মক লোহা অপেক্ষা বেশি হয়। ম্যাগনেসিয়াম লোহার আগে জারিত হয়, ফলে মরচে পড়ে না। এভাবেই অ্যানোডের বিনিময়ে ক্যাথোডের সংরক্ষণ প্রক্রিয়াকে আমরা ক্যাথোডীয় সংরক্ষণ বলবো। এই প্রক্রিয়াকে অ্যানোডকে উৎসর্গীকৃত অ্যানোড বলা হয়। এটা আমরা পেজ নাম্বার 430 থেকে 431-এ পাবো। 430 থেকে আমরা কত পাবো, 431-এ আমরা পাবো। তারপর দেখে নাও, C3H6O এর মূলকগুলি লিখতে বলছে। মানে C3H6O এর সমবয়বগুলিতে উপস্থিত কার্যকারী মূলকগুলি লিখতে বলছে। ভালো, দেখে নাও। এখানে দেখো, আমরা এইটা লিখবো, এই 1 আর 2 লিখবো, 1 আর 2 পয়েন্টে উল্লেখ করব। দেখে নাও, এই দুটো পয়েন্ট উল্লেখ করব। এটা ভট্টাচার্য ব্রাদার্স 138 পেজ আমরা বলবো। একটি বিক্রিয়ার দ্বারা দেখাও যে ইথিলিন অ্যাসিটিলিন অসম্পৃক্ত যৌগ। একটি বিক্রিয়ার দ্বারা দেখাও ইথিলিন এবং অ্যাসিটিলিন অসম্পৃক্ত যৌগ। দেখে নাও ভালো করে। দেখো ইথিলিনের মধ্যে
দেখো ইথিলিনের মধ্যে যদি ব্রোমিন জল, দেখে নাও এটা বিক্রিয়াটা, এটা দেখো এই বিক্রিয়ার সাহায্যে বোঝা যায় যে ইথিলিন একটা অসম্পৃক্ত যৌগ। এটা 145 পেজে পাবো এটা, তাহলে ইথিলিনের জন্য। আর অ্যাসিলিনের জন্য আমরা লিখে দেবো এই বিক্রিয়াটা, আমরা লিখে দেবো। এটা 145 পেজে পাবো। তারপর দেখো গ্রুপ ডি এর চলে এসো। বয়েল সূত্র, চাল সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করতে বলছে। এটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার 17। এটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার 17, দেখে নাও। এখান থেকে বলবো পেজ নাম্বার 17, তাহলে চার্লসের, এখান থেকে বলবো চার্লস, তাহলে বয়েলের সূত্র অনুসারে এখান থেকে শুরু করবো, চার্লসের এখান থেকে শুরু করব, আর আদর্শ সমীকরণ মধ্যে আমরা লিখব। তড়িৎ প্রবাহের সঙ্গে তাপ প্রবাহের তুল্যতা ধারণা থেকে রোধের রাশিমালা প্রতিষ্ঠা করতে বলছে। দেখে নাও, আমরা এইখান থেকে শুরু করব পেজ নাম্বার 33, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত বলবো, বললে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা পেজ নাম্বার 33-এ আছে। তারপর দেখো একটা অঙ্ক আছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0 ডিগ্রি 50 সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহার দণ্ডের দৈর্ঘ্য বলা আছে, প্রসারণ গুণাঙ্ক বার করতে বলছে। দেখে নাও ভালো করে। অথবা প্রশ্ন আছে 4.3 এর অথবা, এখানে L1 এর মান বলা আছে 50 সেন্টিমিটার, L2 এর মান বলা আছে 50.03 সেন্টিমিটার, আর এখানে T2 মাইনাস T1 বলা আছে 50 থেকে 0 বাদ দেবো, এটা আমরা বলবো 85 সেন্টিগ্রেড বলবো। আর এরপরে আলফা সমান বলবো L2 মাইনাস L1 বাই L1, T2 মাইনাস T1 বলবো। এবার দেখো এখানে দেখো 50, এইটা তার থেকে 50 বাদ যাচ্ছে, L1 মানে আমরা বলবো 50, আর তাপমাত্রার পার্থক্য দেখো 50 বলা আছে, তাহলে এটা হলো 0.03 বাই, এটা 5 5 25, 25 ইন্টু 10⁻², তাহলে এটা আমরা করলে কত হবে 3/25, এটা দেখো 10⁻⁻4 চলে আসবে। তাহলে এটা হবে 0.12 ইন্টু 10⁻⁻4, তাহলে 1.2 ইন্টু 10⁻⁵। অতএব লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেটা হবে 1.2 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সি। দেখো তারপরেরটা পিছনের, দেখে নাও, পিছনের গাড়ি দেখতে স্কুটার বা বাসে যে আয়না ব্যবহার করা সমতল না উত্তল ব্যাখ্যা করতে বলছে। দেখে নাও আমরা কি ব্যবহার করব, দেখো সাইকেল, বাস, লরি, গাড়িতে ভিউ ফাইন্ড হিসাবে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি, কারণ উত্তল দর্পণ সামনে থাকা বস্তুর সর্বদা খর্বকায় অসৎবিম্ব তৈরি করে, ফলে গাড়ির চালক পেছনে দূরের গাড়ি বা ব্যক্তির খর্বকায় অসৎবিম্ব দেখতে পায়, ফলে গাড়ির
দুর্ঘটনা এর ফলে গাড়ির চালকের দুর্ঘটনা না ঘটিয়ে গাড়ি চালাতে পারে। দেখে নাও এটা পেজ নাম্বার কত, 41, পেজ নাম্বার 41। তারপর দেখো কখন, দেখে নাও কখন উত্তল লেন্সে অসৎবিম্ব তৈরি হবে, কখন উত্তল লেন্সে অসৎবিম্ব তৈরি হবে। দেখো উত্তল লেন্সে অসৎবিম্ব তৈরি হবে যখন বস্তুটা ফোকাসের মধ্যে রাখবো, যখন বস্তুটা ফোকাসের মধ্যে রাখবো। তাহলে পেজ নাম্বার 50। তারপর দেখো গাড়ির কুয়াশাভেদী আলো হলুদ হয় কেন। দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। কুয়াশা দৃশ্যমান আলো চারিদিকে বিক্ষিপ্ত করে দেয়, তাই দূরের জিনিস দেখা যায় না। হলুদ বর্ণের আলো তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় বেশি হয়, বিক্ষেপণ কম হয়, তাই কুয়াশার ভেতর দিয়ে দেখতে সুবিধা হয়। তবে লাল বিক্ষেপণ আরও কম হয়, কিন্তু চোখ লাল অপেক্ষা হলুদ আলোতে বেশি সংবেদনশীল, তাই কুয়াশাভেদী আলো হলুদ বর্ণের জন্য খুব প্রযোজ্য। এটা আমরা 182তে পাবো। বিপদ সংকেত হিসাবে আমরা কি ব্যবহার করব, আমরা লাল আলো ব্যবহার করব। বিপদ সংকেত হিসাবে আমরা লাল আলো ব্যবহার করব। তারপর দেখে নাও তারপর দেখে নাও 4.7। এই দুটো অঙ্ক আমরা পরের স্কুলে সলভ করে দেবো, মানে পরের স্কুল যখন সলভ করব তখন এই দুটো অঙ্ক তোমাদের সলভ করে দেখাবো, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। চলে এসো। দুটি 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 তড়িৎ বস্তুর ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ কুলম্বের সূত্র লিখতে বলছে, ব্যাখ্যা করতে হবে। ভালো দেখে নাও, দেখে নাও কুলম্বের সূত্র তোমরা এটা পাবে। দুটি স্থির আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যাখ্যা আমরা এটা বলে দেবো, এখান থেকে এই পর্যন্ত বলে দেবো। ব্যাখ্যাটা আমরা এইখান থেকে এই পর্যন্ত বলবো, 1 নম্বর সমীকরণ পর্যন্ত। তাহলে এটা উত্তরটা পাবো আমরা 60-61 পেজে। তাহলে পেজ নাম্বার 60 থেকে 61 পেজের মধ্যে এটা। তাপ নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে এবং কেন? তাহলে মনে রাখতে হবে তাপ নিউক্লিয় বিক্রিয়া, দেখে নাও নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে, কারণ নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সংঘটিত করার জন্য উচ্চ মানের তাপের প্রয়োজন হয়, তাই একে বলা হয় তাপ নিউক্লিয় বিক্রিয়া। তাহলে আমরা পেজ নাম্বার সহায়িকা পেয়ে যাব, সহায়িকা 276 পেজে পেয়ে যাব। তারপর দেখো হাইড্রোজেনকে দুষ্টু মৌল কেন বলা হয়? দেখে নাও হাইড্রোজেনকে দুষ্টু মৌল আমরা এখানে কয়েকটা পয়েন্ট বলে দেবো, সাদৃশ্যতা বলে দেবো, ক্ষার ধাতুর সঙ্গে বৈসাদৃশ্য, হ্যালোজেনের সাদৃশ্য আর হ্যালোজেনের সঙ্গে বৈসাদৃশ্য, কয়েকটা পয়েন্ট বলে দিয়ে আমরা বলবো হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে। এটা আমরা পেজ নাম্বার 100 পাবো, এটা আমরা পাবো টেক্সট বইয়ে, আমরা 100 পেজে পাবো। তারপর দেখো আয়োনাইজেশন একক কি, দেখে নাও আয়োনাইজেশন একক আমরা বলবো, দেখে নাও কিলো ক্যালোরি, দেখে নাও
কিলো ক্যালোরি পার মোল বা কিলোজুল পার মোল, এগুলো একটা লিখে দেবো। তারপরে দেখো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, 3টে পার্থক্য লিখতে বলছে। দেখে নাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের পার্থক্য দেখে নাও খুব ভালো করে। দেখো 3টে পার্থক্য এখানে পেয়ে যাবে, পেজ নাম্বার 350 তোমরা পেয়ে যাবে। সহায়িকা 350। তারপর দেখো সিওএসও4 দেখে নাও, সিওএসও4 ব্যবহার করে দেখে নাও, সিওএসও4 ব্যবহার করে দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। সিওএসও4 ব্যবহার করে সিওএসও4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডের ভর হ্রাস পায়, ক্যাথোডের ভর বৃদ্ধি পায়। কেন? বিক্রিয়া লিখতে বলছে। দেখে না আমরা এই উত্তরটা পেয়ে যাব। দেখে না এখানে উত্তরটা পেয়ে যাব। আমরা এখানে উত্তরটা পেয়ে যাবো। দেখো 43, দেখো উত্তরটা আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছ? যেহেতু সময় খুব অল্প তাই এগুলোর ব্যাখ্যা করছি না। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই তোমাদের এগুলো ব্যাখ্যা করে সম্ভব হচ্ছে না। তোমরা দেখে নাও, এটা এই উত্তরটা তোমরা লিখে দেবে। এটা হলো 353 পেজে, সহায়িকায় আমরা বলবো 353 পেজে। তারপর দেখো গ্যালভানাইজেশন কাকে বলে, উদ্দেশ্য, এর ফলে কি ঘটে। দেখে নাও উদ্দেশ্যগুলো, অর্থাৎ এই যে তড়িৎ লেপনের যে উদ্দেশ্য, অর্থাৎ ওর উদ্দেশ্য একই। এখান থেকে তিনটে পয়েন্ট বলে দেবে, উদ্দেশ্য হয়ে যাবে। তারপরে তোমরা এর ফলে কি ঘটে, এর ফলে লোহার স্থায়িত্ব বৃদ্ধি পায়। কি ঘটে? লোহার স্থায়িত্ব বৃদ্ধি পায়। তারপর চলে এসো রেকটিফাইড স্পিরিট কি, একে পানের অযোগ্য কিভাবে করা হয়, রেকটিফাইড স্পিরিটই ব্যবহার বলতে বলছে। দেখে নাও সংজ্ঞাটা এখানে পেয়ে যাবে। রেকটিফাইড স্পিরিট কাকে বলে, তার সঙ্গে এই মিথাইল অ্যালকোহল মেশালে, পিরিমিডিন ন্যাপথা মেশালে পানের অযোগ্য হয়ে যায়। এটা ব্যবহার করা যায় কোথায়? বার্নিশ শিল্পে আমরা ব্যবহার করি, বিভিন্ন শিল্পে দাবক হিসেবে ব্যবহার করি, বা স্পিরিট ল্যাম্পে আমরা ব্যবহার করি। এটা আমরা ভট্টাচার্য ব্রাদার্স 147 পেজে পেয়ে যাব। এটা আমরা 147 পেজে ভট্টাচার্য ব্রাদার্সে পেয়ে যাব। তাহলে আজকে আমরা এই যে 10 নম্বর স্কুলটা সলভ করলাম। কিন্তু যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই আমরা কয়েকটা জিনিস বাকি রেখেছি। সেটা এই দুটো অঙ্ক আমরা বাকি রেখেছি। পরের ভিডিওতে অবশ্যই এই অঙ্কগুলো আমি তোমাদের সলভ করে দেখাবো। খুব ভালো করে প্রত্যেকটা ভিডিও দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। তোমরা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ।